এই ধরনের নক্কারজনক ঘটনার প্রতিবাদ আসলে বামপন্থীরাই করতে পারে। আর এ ধরনের ক্রাইম ঘটায় তৃণমূল কংগ্রেসের মতন লোকেরা, তারা এটাকে প্রশ্রয় দেয়, তারা এগুলোকে লালন পালন করে, আর বিজেপির সাথে সেটিং হয়ে যায়, সিবিআই কিচ্ছু করে না। সৌগত রায় বরিষ্ঠ সাংসদ, তৃণমূলের সাংসদ এবং অধ্যাপকও বটে, বলে ফেললেন মুখের ওপরে যে অভয়ার মা বাবার কথা কেউ গুরুত্ব দেয় না, একমাত্র কয়েকজন মিডিয়া আছে, এই মিডিয়া ছাড়া তাদের কথার গুরুত্বই নেই। অন্যদিকে কুণাল ঘোষ বলছি চক্রান্তকারীদের মুখপাত্র। এবার এই চক্রান্তকারীদের মুখপাত্র কারা চক্রান্তকারী তারা স্পেসিফাই করেনি, কিন্তু চক্রান্তকারীদের মুখপাত্র আমি বলছিলাম এইভাবে হ্যামারিং একজন সদ্য হারানো একজন মা বাবা তার মেয়েকে হারিয়েছেন, মানবিক দিকটা কি? দেখুন, যিনি মানুষের চামড়া দিয়ে কি সব করবেন চলবেন বলেন, তার কাছ থেকে আমরা কোনো মানবিক কিছু আশা করি না। আর ওই চোর কুণাল, ভ্যান বাজানো কুণাল, ভ্যান পেটানো কুণাল, ওর কাছ থেকেও যে খুব কিছু আশা মানুষ করেন এরকম নয়। এমনকি অভয়ের বাবা মাও করেন না, এটা আমরা হয়তো এতদিনে নিশ্চিত হয়ে গেছি সবাই। তাদের যা কথাবার্তা, আমরা তাদের যা রিয়াকশন বিভিন্ন সময় পেয়েছি, আমার মনে হয় না ওনারাও খুব কিছু আর আশা করেন। আমার কথা হচ্ছে যে আজকে এত কথা বলতে হচ্ছে কেন, এত কথা বলতে হচ্ছে কেন ওনাদের কথার উত্তরে? কারণ কি প্রশ্নগুলো আসলে সঠিক প্রশ্ন, এবং প্রশ্নগুলো কোথাও গিয়ে এমনভাবে হিট করছে, তার জন্যই এরকম নির্লজ্জভাবে ব্যঙ্গাত্মক, আক্রমণাত্মক হয়ে উঠতে হচ্ছে ওনাদেরকে ওই দুজন অসহায় মানুষের প্রতি। কিন্তু একজন সাংসদ পরের ব্যাপার, সেটা দলের ভোটে জিতে। আমি বলছি একজন বরিষ্ঠ নাগরিক, তিনি এতদিনের সাংসদ, এরকম জ্ঞানশূন্যহীন কথা বলা যেতে পারে যে মিডিয়ার গুরুত্ব দেবে? কি মনে হয়? না, মানুষের ভোটে জিতে উনি সাংসদ হন, যদিও মানুষ যেখানে ভোট দিতে পারে সেটা ছেড়ে দিলাম, প্রশ্ন দলের ভোটে নয়। দ্বিতীয়ত হচ্ছে যে উনি কিভাবে বললেন সেটা তো এই প্রশ্নের উত্তর উনি সবচেয়ে ভালো দিতে পারবেন, যে উনি কেন বললেন, কোন যুক্তিতে বললেন, কাকে বাঁচানোর জন্য ওনারা মরিয়া হয়ে উঠেছেন, এসব কথার উত্তর ওরা দিতে পারবে। তবে আমরা বলছি এই প্রশ্নগুলোর উত্তর দিতে না ভীষণ রুচিতে বাঁধছে, এই ওদের কথার রিয়াকশন দিতে ভীষণ রুচিতে বাঁধছে, দিতে পারবো না এই রিয়াকশন। বেশ, আমি দ্রুততা, একেবারে খুব দ্রুত, পারলে আজকেই ফাঁসি দিলে ভালো হয় সঞ্জয় রায়। এবং এই সঞ্জয় রায়কে এক শ্রেণী আমাদের জাস্টিস গাঙ্গুলি, অশোক কুমার গাঙ্গুলি, তিনি বলছিলেন স্টেট স্পন্সর ক্রাইম। আপনিও কি তাই মনে করেন? স্টেট স্পন্সার্ড ক্রাইম যত দিন যাচ্ছে এটা তত তত আমাদের সামনে এটা পরিষ্কার হয়ে উঠছে যে এটা আসলে শুধুমাত্র একা সঞ্জয় রায়ের হয়তো কাজ না, তাহলে সঞ্জয় রায়কে ধরার জন্য এত তাড়াহুড়ো থাকতো না, সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়ার জন্যও এত তাড়াহুড়ো থাকতো না, আর সিবিআইও আর নতুন করে এত ডাকডোল পিটিয়ে আর নতুন কিচ্ছু খুঁজে পেল না, এই ঘটনাটা ঘটতো না। এর পেছনে অনেক বড় মাথা আছে। আসলে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে যেটা সব থেকে সুবিধে হয় ওদের, তাহলে শেষ সাক্ষী যে আর কি, সাক্ষী আর গুরুত্বপূর্ণ সাক্ষী লোপাট হয়ে যাবে। অনেক সাক্ষ্য প্রমাণ ওরা লোপাট করেছেন এখনো পর্যন্ত, যা বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে বিভিন্ন প্রকাশিত খবরে, বিভিন্ন সিবিআই এর দেওয়া বিভিন্ন যে সুপ্রিম কোর্টের কাছে যা পেশ করেছে, বা আদালতের রায়ে যা বেরিয়ে এসছে, শিয়ালদা আদালতের রায়, তাতে সবটা মিলিয়ে প্রচুর সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে বলেই এখনো পর্যন্ত মনে হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যাওয়া আসলে আরেকজন সাক্ষীর লোপাট হয়ে যাওয়া হবে বলেই হয়তো এত তাড়াতাড়ি ওনারা ফাঁসিটা চাইছে। বেশ, এই প্রশ্নে বিজেপির কাছে সিবিআই এর প্রশ্ন করতে গিয়েছিলাম আমরা, যে ছত্রে ছত্রে সিবিআই কি করে শিলবন্ধ খামের ভিতরে যে তথ্য দেওয়া হয় সেই তথ্য দেখে চমকে ওঠেন স্বয়ং বিচারপতি। এই প্রশ্ন করার পর আমরা ফলস্বরূপ এই জামিনের প্রসঙ্গে জানতে গিয়ে বলছে একই তো ব্যাপার, সিপিএম এর ধনঞ্জয় আর হচ্ছে এইখানের সঞ্জয়, একই ঘটনা। দুটো ঘটনা এক করে দেখলেন বিজেপির একেবারে মুখপাত্র নয়, অভিনেতা এবং নেতা রুদ্রনীল ঘোষ। আমরা তার প্রসঙ্গে যদি আসি, তিনি বলছেন একই সঞ্জয় আর সেদিনের ধনঞ্জয়, একই ঘটনা, তৃণমূল এবং ধনঞ্জয়কে আড়াল করার জন্যে, সেদিনের যে ক্রাইম, সেই ক্রাইমকে আড়াল করার জন্য কেউ এইভাবে রাস্তায় নেমে আসেননি, এত প্রতিক্রিয়া দিতে শোনা যায়নি। কোনো সরকারে আসীন ছিলেন যে দল, সে দলের কাউকে এত প্রতিক্রিয়া দিতে শোনা যায়নি।
আর তাই বিজেপি কি বললো, বিজেপির এখন দেখুন বিজেপির কিছু করার নেই। সিবিআই এর প্রশ্নে যে সেটিং হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির, এটা তো দিনের আলোর মতন পরিষ্কার। ফলে ওদের এখন আমাদের সম্পর্কে নানান অপব্যাখ্যা দিতে হবে, নানান বাজে কথা বলতে হবে। ও বাজে কথা বলেছে না, বামেদের আন্দোলন বারবার তো তৃণমূল সেভাবেই বলছে, জুনিয়র ডাক্তারদের বৃত্তটা ঘিরে রয়েছে বামেরা, এবং বামেদের আন্দোলন, এই বামেদের আন্দোলন দাগিয়ে দেওয়ার পরে সেই আন্দোলনের আজ গিয়ে বললো মা বাবা তার চক্রান্তকারীদের বৃত্তে, এখানে ইঙ্গিত ঠিক বামেদের দিকে বলছেন। ওনার মনে হচ্ছে উনি বলছেন, কিন্তু মানুষের আন্দোলন, রাস্তায় নেমে যারা রাত দখল করলেন, দিন দখল করলেন, করে চলেছেন, এখনো পর্যন্ত আন্দোলন তো থেমে যায়নি। সঠিক বিচারের দাবিতে এখনো পর্যন্ত আন্দোলন চলছে। তারা সবাই বামপন্থী মানসিকতার মানুষের থেকেও বড় কথা। আমি এই প্রশ্নটা করছি, উনি নিশ্চিত করতে পারবেন এরা একজনও ওনার দলকে কেউ ভোট দেননি আসলে আগে? কিন্তু এই যে উনি এটা করছেন, এর ফলে এই মানুষগুলো নিজেদেরকে বামপন্থী ভাববেন পরে, যে বামপন্থী আসলে বামপন্থীরা, এবং এটা ঘটনাও বটে যে এই ধরনের ঘটনার প্রতিবাদ, এই ধরনের নক্কারজনক ঘটনার প্রতিবাদ আসলে বামপন্থীরাই করতে পারে। আর এ ধরনের ক্রাইম ঘটায় তৃণমূল কংগ্রেসের মতন লোকেরা, তারা এটাকে প্রশ্রয় দেয়, তারা এগুলোকে লালন পালন করে, আর বিজেপির সাথে সেটিং হয়ে যায়, সিবিআই কিচ্ছু করে না। বেশ, আমি একটু আর্টিগড় থেকে সরে যাচ্ছি এবং একদম আমার শহরের প্রাণ কেন্দ্রে একেবারে যে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তার ওয়ার্ডগুলিতে একের পর এক বাড়ি হেলে পড়ছে, কখনো পড়ে যাচ্ছে, এবং ফিরাদ হাকিম বলছে সেই বামেরা, সেই আমলে সমস্তটাই সেই আমলে হয়েছিল। আজকের দিনে প্ল্যান কেউ নেয় না, কেউ কথাই শোনে না, পৌরসভায় আসেই না। সুতরাং তাহলে কি করে সেই হেলে পড়া বাড়িগুলো আমি ঠিক করবো? এবং করতে গেলে বাসিন্দারা অবরোধ করছে। আমি বলছি যে একের পর এক হেলে পড়ছে, জনজীবন তো বিপন্ন। অবশ্যই জনজীবন বিপন্ন, এবং যে বাসিন্দারা অবরোধ করছেন তারা কিন্তু কোনোভাবেই মানে খুব ভালোবাসায়, খুব আনন্দে উচ্ছ্বাসে অবরোধ করতে নেমেছেন এরকম নয়। মানে শেষ, মানে সারা জীবনের সঞ্চয় সেটাকে খরচ করে একটা ফ্ল্যাট কিনেছে, কেউ হয়তো লোন করে একটা ফ্ল্যাট কিনেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওই ফ্ল্যাটটা তাসের ঘরের মতন হুড়হুড় করে হয় ভেঙে পড়ছে বা হেলে পড়ছে, এবং এই হেলে পড়া ফ্ল্যাট বলছে যে ভেঙে দিতে হবে। বলছে, যখন বলছে ভেঙে দিতে হবে, তারপরে দাঁড়িয়ে পৌরসভা আর বলছে না যে এই ফ্ল্যাটগুলো ভেঙে দেওয়ার পরে ওই বাসিন্দারা কোথায় যাবেন। এটা তো সরকারের, এটা তো হচ্ছে যে আমাদের কর্পোরেশনের দায়িত্ব। এই কর্পোরেশন এই দায়িত্ব পালন করছে না। ফিরাদ হাকিম বলছে বামেদের দায়িত্ব। ও ফিরাদ হাকিম কি বলছে তাই দিয়ে তো গোটাটা চলবে না। ও মানুষ আজকে বুঝতে পারছেন। দেখুন, আসলে নিজেদের দোষ এড়াতে গেলে এ ধরনের কথা বলতে হয়। আমরা গার্ডেন রিচের ঘটনা দেখেছিলাম, আমরা তখন দেখেছিলাম ইঞ্জিনিয়ারদের ওপর দোষ চাপানোর চেষ্টা হয়েছিল। আচ্ছা বলুন তো, ইঞ্জিনিয়াররা কি পরিস্থিতিতে কাজ করেন, তারপর ইঞ্জিনিয়াররা বিবৃতি দিয়ে জানিয়েছিলেন। আচ্ছা বলুন তো, একটা প্ল্যানবিহীন বাড়ি, ফিরাদ হাকিম নিজেই বলছেন আপনার কথা অনুযায়ী, একটা প্ল্যানবিহীন বাড়ি, সেই প্ল্যানবিহীন বাড়িতে কি করে ইলেকট্রিসিটি, জল, সুয়ারেজ, এই সমস্ত ধরনের মানে নিকাশির সমস্ত ধরনের পারমিশন আসছে, সমস্ত ধরনের কাজ হয়ে যাচ্ছে, এইটা আটকাচ্ছে না কেন? প্ল্যান যদি কেউ নাই নিয়ে থাকে, আমি বুঝলাম মানুষের এত বড় হচ্ছে যে ক্ষমতা হয়ে গিয়েছে যে কেউ প্ল্যান নিচ্ছেন না, কেউ প্ল্যান পাস করাচ্ছে না, কিন্তু তারপর ওই ঘটনাগুলো কি করে ঘটছে? আসলে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কাটমানি দিতে গিয়ে বিল্ডিং মেটেরিয়ালের সাথে কম্প্রোমাইজ করা হচ্ছে, আমাদের মানুষের জীবন বিপর্যস্ত হচ্ছে তৃণমূলের কাটমানি আর তোলাবাজির সিস্টেমের জন্য। নাকি মনে হয় যে যে প্রকাশ্যে বলে ফেলা একজন কাউন্সিলর পাওয়া গেল যে মাত্র 80 টাকা স্কয়ার ফিটে চেয়েছিলাম, এই চাওয়াটাই কি বিপদ বাড়াচ্ছে? চাইবেন কেন? এই চাওয়ার অধিকারটা ওনাকে কে দিয়েছে? যে মানুষ ফ্ল্যাটে থাকবেন বলে প্রমোটারকে টাকা দেন, সেই মানুষ ওই ফ্ল্যাটটা বানানোর জন্য টাকা দেন। প্রমোটার ওই কাজ করতে পারবে তার জন্য হচ্ছে যে ওই কাউন্সিলরকে টাকা দিতে হবে, কাউন্সিলরকে কাটমানি দেওয়ার জন্য কেউ টাকা দেয় না। তো ফলে সেখানে দাঁড়িয়ে বিল্ডিং মেটেরিয়ালের সাথে কম্প্রোমাইজ হচ্ছে, প্ল্যান স্যাংশন হচ্ছে না ঠিক মতন, এবং এক অংশের অসাধু প্রমোটার তারা এটা সুযোগ নিচ্ছেন অবভিয়াসলি। এই সিস্টেম ওনারা গড়ে তুলেছে। আজকে বামেদের দিকে আঙুল তুলে কি হবে? না, বামেরা এইভাবে আঙুলটা তোলা হয়েছে যে কলোনি যখন গড়ে উঠেছিল তখন কোনো প্ল্যানের ব্যাপারে বামেরা নজর রাখেনি, সেই কলোনি একের পর এক তো গড়ে উঠেছে, এখন কি করব?
কলোনি তো গড়ে উঠেছিল, তখন তো সেগুলোর প্ল্যান ছিল, জমির পাট্টা দেওয়া হয়েছে, এ তো দীর্ঘ ইতিহাস, উনি নাই জানতে পারেন, এ তো দীর্ঘ ইতিহাস। উদ্বাস্তু কলোনি যখন গড়ে উঠছে, উদ্বাস্তু কলোনিতে থাকা মানুষগুলো তাদের বসবাসের ব্যবস্থা করা, তাদের জমির অধিকার, সবটার জন্য বাম সরকারের কি ভূমিকা আছে ওটা একটু ভালো করে পড়াশোনা করতে হবে ওদেরকে। কিন্তু আমার তারপরে দাঁড়িয়ে কথা হচ্ছে এই ফ্ল্যাটগুলো কবে তৈরি হচ্ছে। আমি ধরে নিলাম কলোনির বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি হয়েছে, এটাই বোঝাতে চেয়েছে তো। ফ্ল্যাটগুলো যেদিন দাঁড়িয়ে তৈরি হচ্ছে, এই তো যে কটা ফ্ল্যাট ভেঙেছে সব তো এই আমলে তৈরি ফ্ল্যাট, সব কটাই আমলে তৈরি ফ্ল্যাট। একটু ভালো করে ভেবে দেখলে দেখা যাবে, মানে একটু ভালো করে পরিসংখ্যান ঘাটলেই দেখা যাবে এটা। তখন ওই একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির মধ্যে রাস্তা ছাড়তে হবে, জায়গা ছাড়তে হবে, প্রপার প্ল্যানে বাড়ি বানাতে হবে, 3 তলার পারমিশন থাকলে 4 তলার বাড়ি বানানো যাবে না। এগুলো দেখা কার দায়িত্ব ছিল? কর্পোরেশন, রাজ্য সরকারে যারা আছে সেই তৃণমূল কংগ্রেসে, নাকি যাদেরকে শূন্য বলে ব্যঙ্গ করেন তাদের দেখার দায়িত্ব ছিল? সবকিছু উঠলে বামেদের ভূত দেখতে হচ্ছে কেন এত?